আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিছুদিন আগেও যখন সকালবেলা বাসা থেকে বের হতাম, এত পরিমাণে গরম থাকতো যে বাসা থেকে বের হতে ইচ্ছে করতো না, আর জানালা বা দরজা খোলা তো একেবারে সম্ভব ছিল না। কিন্তু এখন সকালের দিকে একটু করে জানলাগুলো খুলে দিলে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া বাসায় আসে। সেই সাথে সকালের দিকে মোটামুটি বেশ ভালোই ঠান্ডা থাকে। সকালবেলার সময়টা বরাবরের মতোই সবসময় বেশ দৌড়ের উপরেই কাটে। একেবারে রুদ্ধশ্বাস দৌড়ের উপরে কাজগুলো শেষ করতে হয়। যতক্ষণ না ছেলে স্কুলে যায় তার আগ মুহূর্তে তো মোটামুটি বেশ তাড়াহুড়াই থাকে। আর আগে দেখা যেত কি হাতে কিছুটা সময় পেতাম, এখন তো একেবারেই হাতে সময় পায় না, যেহেতু দিন ছোট তো তাড়াতাড়ি সময়টা কেটে যায়। তো এই তো ছটপট ওকে স্কুলে বিদায় দিয়ে এখানে আমি ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। সকালের দিকে হাতে তেমন কিছু কাজকর্ম থাকে না, এই সময়টাতে প্রায় দিন মুজাহিদ ঘুমিয়ে থাকে। তো আজকে আমি জুনাইদের রুমটাকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে প্রতিদিনই এসব কাজ থাকে, ও থাকা অবস্থায় আমি কোনো কাজকর্ম একেবারেই করতে পারি না। দেখা যায় কি ওকে রেডি করানো খাওয়ানো সব মিলিয়ে বেশ দৌড়ের উপরই সময় চলে যায়। তারপর চলে এসেছি এই তো সংসারের টুকটাক কাজকর্ম আস্তে আস্তে করে নেব। তারপর তো শুরু হয়ে যায় একের পর এক ব্যস্ততা কাজকর্ম। এই কাজকর্মের কোনো শেষ থাকে না, একেবারে শুরু হলে এই রাত অবধি এই টুকটাক এই ধরনের ব্যস্ততা থেকেই যায়। তো আস্তে আস্তে করে আমি ঘরের কাজগুলো একটু করে গুছিয়ে নিচ্ছি। আসলে যতই প্ল্যান করে কাজ করি না কেন, সংসারের কাজগুলো এরকম হয়ে থাকে যে সারাদিন কাজ করলেও মনে হয় কাজগুলো শেষ হয় না। তার উপরে বাচ্চারা থাকলে তো আরও বেশি ব্যস্ততা মায়েদের বেড়ে যায়। তো এই তো আস্তে আস্তে করে ঘরের টুকটাক কাজকর্মগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব। আমি যেহেতু একজন গৃহিণী, আমার সারাদিনের সংসারের কাজকর্ম ব্যস্ততা এই ধরনের ছোটোখাটো ভিডিও ক্লিপগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি ভিডিওটা দেখে কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। কেন যেন ভিডিওতে একদমই লাইক আসে না। আমার আপুরা প্রিয় ভাইয়ারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আশা করছি দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লাগবে। আসলে এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি একটু ভিউ না আসে, লাইক না আসে, তখন একদমই ভালো লাগে না। কোনো ধরনের ভিডিও করতে একদমই ইচ্ছে হয় না, মানে সেই আগ্রহটাই একদম হারিয়ে যায়। তো একটু করে ভিউ একটু লাইক হলে দেখা যায় কি ভালো লাগে যে না আমার ভিডিওগুলো মানুষ পছন্দ করছে। তো আলহামদুলিল্লাহ, আসলে সব কিছুর জন্য ভাগ্যে যা আছে তাই হবে। আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখা শুরু করলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্রথম ভিজিট করছেন, ভিডিওটা দেখে যদি ভালো লেগে যায় তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভালো মন্দ ভিডিও রিলেটেড কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বাসায় যখনই ডিম কিনে নিয়ে আসি তখন আমি সবসময় এই বড় দেখে ঝুড়িটার মধ্যেই রাখি, ফ্রিজে রেখে দিই, একসাথে অনেকগুলো ডিম রাখতে পারি। তো আমি আমার সুবিধা অনুযায়ী এই ঝুড়িটার মধ্যেই সবসময় রাখি। তো আজকে অনেক দিন পর ভাবছি যে এই ঝুড়িটাকে একটু ধুয়ে দিব। এটার জন্য একটা ছোট ঝুড়িতে ডিমগুলোকে আমি নিয়ে নিয়েছি, আর ঝুড়িটাকে একটু করে ধুয়ে দিব। যতবারই মার্কেটে যাই না কেন ডিম রাখার জন্য অর্গানাইজারগুলো আমি বেশ অনেকগুলোই দেখেছি, কোনোটাই না আমার পছন্দ হচ্ছে না বা আমি যেরকম চাচ্ছি পাচ্ছি না। দেখা যায় কি একসাথে 20টা বা 30টা, কখনো দেখা যায় তার থেকে কিছুটা বেশি পরিমাণে থাকে, কিন্তু একসাথে যে অনেকগুলো ডিম রাখতে পারবো ওই ধরনের অর্গানাইজগুলো পাই না, যার কারণে কখনো নেওয়া হয় না। তবে আমার কাছে মনে হয় আসলে ওই অর্গানাইজগুলো বেশ বড়ও থাকে, আবার স্পেসটাও বেশি লাগে। এর থেকে ভালো এরকম ঝুড়িতে নিয়ে নিলে একসাথে আমি বেশ অনেকগুলো ডিম রাখতে পারি।
আর যখনই বাসায় ডিম নিয়ে আসা হয় দেখা যায় 2 কেজ বা 3 কেজ এরকম করে ডিম আনি। তো এতগুলো ডিম কিন্তু অর্গানাইজে রাখা সম্ভব হয় না। তো যতই অর্গানাইজারগুলো দেখি সবগুলোতে মোটামুটি লিমিটেড থাকে আর কি। তো আমি আমার সুবিধা মতো তো ঝুড়িতেই রেখে দিই। আমার কাছে মনে হয় এটা ইজিও, সেই সাথে একসাথে অনেকগুলো ডিম রাখাও যায়। যাই হোক, ওই কাজটা গুছিয়ে নিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় দুপুরে রান্নাও করে নিচ্ছি। আজকে দুপুরের রান্না খুবই সাদামাটা ছিল। এখানে কাঁকরোল আলু দিয়ে ভাজি করে নিয়েছি, আর সাথে চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করে নিয়েছি। খুবই কম সময়ের মধ্যে ঝটপট রান্নাও হয়ে যায়, আর সাদামাটা রান্নাগুলো কিন্তু খেতে অসাধারণ হয়। তো এই তো ভাজিটা হয়ে গিয়েছিল, একটা প্লেটে উঠিয়ে নিলাম। আর ওপাশে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক যে রান্না করছি ওটাও প্রায় হয়ে গিয়েছে। একটু করে হালকা ঝোলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে নিব। এটাতে আর এক্সট্রা করে তেমন কোনো ঝোল দিব না, এভাবে খেতে আমার বাসায় সবাই পছন্দ করে। আর পালং শাক থেকে যতটুকু পরিমাণে পানি বের হয়ে যায় ওটা দিয়ে হচ্ছে রান্নাটা করলে বেশি মজা হয় খেতে। তো আমি সবসময় ওভাবেই করি, আজও তাই করলাম। দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এর মাঝখানে গোসল করেছি, নামাজ কলমা শেষ করেছি। বেশ কিছুটা সময় রেস্ট করে বিকেলের দিকে এই তো ভাবছি আজকে অনেক দিন পর বিকেলের নাস্তায় কিছু একটা বানাবো। তো সেজন্য চলে এসেছি সোজা রান্নাঘরে। এখানে একটা বাটিতে আমি 1 কাপের মতো লিকুইড দুধ একটু গরম করে নিয়েছি। এটা কিন্তু কুসুম গরম আছে, সাথে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, সামান্য পরিমাণে একটু লবণ। তারপর এখানে আমি 1 চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি ইনস্ট্যান্ট ইস্ট যেটা ওটাই ব্যবহার করছি, আপনারা চাইলে অ্যাক্টিভ ইস্টও ব্যবহার করতে পারেন। আসলে মাঝে মধ্যে এই ধরনের নাস্তাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ঠান্ডা পড়া শুরু করেছে যে এখন মনে হয় সকালের নাস্তা হোক বা দুপুরের অথবা বিকেলের নাস্তায় একটু করে কিছু হলে খেতে খারাপ না, বেশ ভালো লাগে। সাথে একটা ডিম দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণ একটু করে বাটারও দিয়ে দিব। আপনারা বাটারের পরিবর্তে চাইলে তেলও দিতে পারেন, তবে বাটারটা দিলে খেতে বেশ মজা হয়। তো আমি একটু হেলদি ওয়েতে বানানোর চেষ্টা করছি, যার জন্য আসলে বাটারটা দিলাম আর কি। যাই হোক, একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করছি, অ্যাক্টিভ হওয়ার কোনোই প্রয়োজন নেই। এখানে আমি 2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা। এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে হাত দিয়ে মিক্স করার কোনো প্রয়োজন নেই, স্প্যাচুলা দিয়ে মিক্স করলে খুব সুন্দরভাবে কিন্তু এটা মিক্স হয়ে যায়। আর এই ডোটা একটু করে আঠালো হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি যখন প্যাচোলা দিয়ে এটাকে মিক্স করছি এটা কিন্তু একদম প্যাচোলাতে লেগে যাচ্ছে, আবার যখনই আমি এটাকে ক্লিন করার চেষ্টা করছি এটা কিন্তু খুব সুন্দরভাবেই ক্লিন হয়ে যাচ্ছে। ওরকম টাইপের একটা ডো রেডি করতে হবে আর কি। আর এ পর্যায়ে হাতে একটু করে লেগে আসলেও সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আর হাতে লেগে আসবে না। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, কারণ আমার হাতে বেশি একটা সময় ছিল না। আপনারা চাইলে এর থেকে বেশি সময় এটাকে রেস্টে রেখে দিতে পারেন। 10 থেকে 15 মিনিট পর এই তো আমি প্লেটটা উঠিয়ে নিলাম। এটা কিন্তু বেশ অনেকটাই অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এ পর্যায়ে হাতে কিন্তু লেগে আসবে, কিন্তু কোনোভাবেই হাতে ডোটা একেবারেই লেগে থাকবে না। আপনি যতবার এটাকে মথার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে এটা উঠে আসবে। তো আমি হচ্ছে কাউন্টার টপটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আগে থেকেই। তো ডোটাকে আমি এখানে একটু করে মথে নেব, যাতে এক্সট্রা যে বাবলগুলো আছে ওগুলো যেন চলে যায়। হাত দিয়ে হালকা করে একটু মথে নিয়ে যখন বাবলগুলো চলে গিয়েছে তারপর এভাবে করে আমি ছোট ছোট বল করে এগুলোকে রাউন্ড শেপ করে নিচ্ছি, যাতে আমি ডোনারগুলো যখন বানাবো এটা যাতে দেখতে সুন্দর হয়। আবার অনেক সময় হয় কি আমি এরকম রুটির মতো করে বেলে তারপর ডোনার কাটার দিয়ে এটাকে কেটে নিই আর কি। মানে টোটালি এটা নিজের উপরে যে যেভাবে পছন্দ করে। তো ওরকম করে আমি এরকম রাউন্ড শেপ করে নিচ্ছি। এভাবে করে জাস্ট আমি একটু হাত দিয়ে চেপে
এটা হচ্ছে একটা বোতলের ঢাকনা দিয়ে অথবা যে কোনো ছোটোখাটো মুখা দিয়ে এটা আমি কেটে নিব। এই তো সবগুলোকে আমি বল বানিয়ে নিয়েছি। তারপর এই তো হাত দিয়ে একটু করে চেপে নিচ্ছি যাতে এটা একটু ফ্ল্যাট হয়ে যায়। তারপর একটা বোতল দিয়ে আমি একটু করে কেটে নিচ্ছি মাঝখান থেকে। এই তো খুব সুন্দরভাবে কিন্তু ডোনারের শেপ হয়ে গিয়েছে। এভাবে করে আমি প্রতিটা ডোনাট একসাথে বানিয়ে নেব। আর যদি ডোনার কাটার থাকে তখন তো আরও সুবিধা, বেশ খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। তো এই তো আমি বোতলটা দিয়ে হালকা করে একটু চেপে দিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু কাট হয়ে যাচ্ছে। এই তো ডোনারগুলো খুব সুন্দরভাবেই রেডি হয়ে গিয়েছে। সবগুলো বানিয়ে তারপর আমি একটা তাওয়াল দিয়ে এটাকে ঢেকে কিছু সময় রেখে দেব, মানে 3-4 মিনিট হাতগুলো ক্লিন করে আস্তে আস্তে আমার যতটুকু সময় লাগে আর কি। একটা কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। অবশ্যই ডোনার ভাজার সময় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভাজতে হবে। ডুবো তেলে ভাজলে এগুলো বেশ অনেক সুন্দর হয়। তারপর এক এক করে ডোনাটগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় চাইলে ঝটপট এগুলো বানিয়ে নিতে পারেন। দেখা যায় কি এটা মানে অ্যাক্টিভ হতে বেশি একটা সময় লাগে না যদি একটু গরম জায়গায় থাকে আর কি। তো এভাবে করে গরম গরম ভেজে নিচ্ছিলাম সবগুলো ডোনাট। আর বাচ্চারা কিন্তু এই শীতে গরম গরম ডোনাট খেতে বেশ পছন্দ করবে। তো আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমি মাঝে মধ্যেই বানাই, আসলে কখনো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় আবার কখনো শেয়ার করা হয় না। তবে প্রায় দিনই বাচ্চাদের জন্য কিছু না কিছু তো বানানো হয়ই। তো যখন সম্ভব হয় আপনাদের সঙ্গে কিছুটা অংশ শেয়ার করার চেষ্টা করি। এই তো এক এক করে আমি সবগুলো ডোনাট ভেজে নিচ্ছি। আর ডোনাটগুলো ভাজতে কতটা পরিমাণে যে কম সময় লাগছে, দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এই তো এক এক করে সবগুলো ডোনাট আমি ভেজে নিই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। সবগুলো ডোনাট আসলে অনেক সুন্দর হয়েছিল, তবে ডোনার কাটার দিয়ে কাট করলে খুব সুন্দর হয়। সেই সাথে যদি রুটির মতো বেলে তারপর এগুলো কাট করেন তখনও কিন্তু সুন্দর হয়। তবে আমি একটা ভিডিওতে দেখেছিলাম এরকম গোল গোল শেপ করে জাস্ট মাঝখান দিয়ে একটু সমান করে কেটে নিলেই হয়ে যায়। তো আমি ওটাই আজকে ট্রাই করছিলাম, তবে খারাপ না, মানে বেশ ইজি হয়েছে আর কি। তো এই তো একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, এত পারফেক্ট হয়েছিল আর খেতে কী যে মজা ছিল। আপনারা চাইলে এ পর্যায়ে আপনাদের পছন্দের চকলেট, স্প্রিঙ্কেল অথবা আইসিং সুগার দিয়ে একটু করে কুট করে নিতে পারেন, এতে করে খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি ইচ্ছে করি আপাতত কোনো কিছুই দিচ্ছি না, যে যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবে। আর এভাবে কুট করলে খেতেও বেশ মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুব মজা হয়। এই তো ডোনাটগুলো বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে রেখে দিই, যে কোনো সময় বাচ্চারা চাইলে খেতে পারবে। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে যা যা কাজকর্ম ছিল সব কিছু গুছিয়ে বিকেলের দিকে একটু করে বাহিরে এসেছি। মাগরিবের পর আর কি একটু করে ঘুরতে এসেছি আমাদের বাসার কাছাকাছি। এখানে খুব সুন্দর একটা ঘোরার জায়গা আছে, সেই সাথে এখানে না আসলে খুব ভালো লাগে, একেবারে খোলামেলা। আর এখন যেহেতু ঠান্ডা বেশ ভালোই লাগে, খুব সুন্দর সময় কাটানো যায়। তো বাচ্চাদেরকে নিয়ে সেজন্যই এলাম এখানে ঘোরার জন্য। তো বেশ কিছু সময় বাচ্চারাও খেলাধুলা করবে। আর এখানে পাশাপাশি একটা মার্কেটও আছে, ওখানে একটু করে ঘুরে আসব। আমার ছেলে তো আসার পরই ওখানে চলে গিয়েছে ঘোরার জন্য। তো বাচ্চারা যে যার মতো এনজয় করছিল, আমি একটু করে হাঁটাহাঁটি করছিলাম। যতই সারাদিনের ব্যস্ততা থাকুক না কেন, দিন শেষেই কিন্তু এটাই নিজের স্বস্তি, এটাই নিজের ভালো লাগার জায়গা। সারাদিনের সংসারের কাজকর্ম, ব্যস্ততা, এই তো বাচ্চাদের দেখাশোনা সব কাজ সামলিয়ে যখন একটু করে বাহিরে ঘুরতে আসি,
এই সময়টা না একেবারে স্বর্গীয় সময় মনে হয়, খুব ভালো লাগে। তো জুনায়েদের বাবা প্রায় সময় অফিস থেকে আসার পর এইরকম বিকেল করে হুটহাট বাহিরে নিয়ে আসে। আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে, এখন কিন্তু অনেক অনেক বাহিরে যাওয়া হবে, এদিক সেদিক যাওয়া হয়। তো বাচ্চারাও বেশ পছন্দ করে, সারাদিনের ক্লান্তি যেন এখানেই দূর হয়ে যায়। তো আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর অবশ্যই মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আমাদেরকে অবশ্যই আপনাদের দোয়াতে রাখবেন। তো এখানে বসেছিলাম আমি বেশ কিছু সময়, তারপরে একটু হাঁটাহাঁটি করে মার্কেটে যাব। আসলে এখান থেকে ঘুরে আমরা মার্কেটে গিয়েছিলাম, তো ওখান থেকে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক নিয়ে এসে আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি। ওখানে গিয়ে একটু করে বসবো আর খাবার দাবার খাবো, সেই সাথে পরিবেশটাকেও এনজয় করব। হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস হচ্ছিল। এখন সব জায়গাতেই মোটামুটি বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস থাকে। এই তো বাচ্চারা এখানে ড্রয়িং করছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।